সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আহ সংসার ভেঙে গেল বোধহয় এনসিপির। অর্থাৎ কথাটা কেন বললাম? একে একে সংসারের প্রতিটি সদস্য বিদায় নিচ্ছে, ভেঙে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির সংসার। কথাটা বলার যথেষ্ট কারণ আছে। আজকে এনসিপি নেত্রী খুবই আলোচিত, সমালোচিত, যেভাবে বলেন না কেন, ডাক্তার তাসনিম জারা তিনি পদত্যাগ করেছেন। আহ গত কিছুদিন ধরে এনসিপির বেশ কিছু বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী পদত্যাগ করছেন। আত্ম উপলব্ধি থেকে অনেকেই সরে গেছেন। আহ, আপনারা জানেন যে এনসিপি কারা? গত আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় হটিয়ে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে যারা অভ্যুত্থানের অগ্রভাগে নেতৃত্ব দিয়েছে তাদেরকে অংশ নিয়েই এনসিপি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গঠিত হয়েছিল ডক্টর ইউনূসের, যেটি কিংস পার্টি নামে পরিচিত। দর্শক, কিংস পার্টি বাংলাদেশের নতুন নয়, বাংলাদেশের স্বাধীনতার পরেও কিংস পার্টি হয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। 5ই আগস্টের পরে আমরা যে কিংস পার্টিকে দেখলাম, তারা যে পরিবর্তনের কথা বলে ক্ষমতায় দখল বলেন, ক্ষমতায় আসা বলেন, যেভাবেই বলেন না কেন, তারা কিন্তু বাংলাদেশে রাজনীতির শুভ সূচনার একটা পথ তারা দেখিয়েছিল। কিন্তু আহ, বছর যেতে না যেতেই তাদের বাংলাদেশের ইতিহাসকে অস্বীকার করা, বঙ্গবন্ধুকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধকে 24-এর সাথে সাংঘর্ষিক করে তোলা, তারা 71 না মেনে 47-কে তারা প্রায়োরিটি দেয়া, বিভিন্ন প্রেক্ষাপটে তারা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। একই সঙ্গে বাংলাদেশে যে মবতন্ত্রের যে প্রচলক তারা কিন্তু করেছে। এটিকে সরকার মব না বলে প্রেসার গ্রুপ বলার চেষ্টা করেছে। বঙ্গবন্ধুর 32 নম্বরে বাড়ি ভাঙা থেকে শুরু করে চাঁদাবাজি, লুটপাট, আহ শেষমেশ ডেইলি স্টার ভাঙা, প্রথম আলো ভাঙা, এমনকি মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেয়া, আহ বিভিন্ন আওয়ামী লীগের লোকজনকে ট্যাগ করা, মানুষকে হেনস্থা করা, এমন কোনো বিষয় অভিযোগ তাদের বিরুদ্ধে অবশিষ্ট ছিল না। কেন এই এনসিপি গঠিত হলো? অর্থাৎ জুলাই অভ্যুত্থানকে, জুলাই সনদের যে বাস্তবতা জাতির সামনে অপরিহার্য ছিল। কারণ একটি নির্বাচিত সরকারকে হটিয়ে তারা ক্ষমতা দখলের পরে জুলাই সনদটা তাদের জন্য এক ধরনের রক্ষা কবচ হিসাবে বিবেচিত ছিল। সেই জুলাই সনদকে প্রায়োরিটি দিয়ে মূলত এটি দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল। বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে তারা একটা রাজত্ব কায়েম করে কিন্তু মানুষের মধ্যে আলোচনার থেকেও সমালোচনা জন্ম দিয়েছে। সেই এনসিপি নেত্রী জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ডাক্তার তাসনিম জারা, রূপে গুণে দেখতে শুনতে বেশ দারুণ। জনগণ যাকে দেখে খুব চমকিত হয়, সুন্দর বলেন, উচ্চশিক্ষায় প্রাচ্যে পড়াশোনা করেছেন, শিক্ষা দীক্ষায় একটা অনন্য উচ্চতায় ডাক্তার তাসনিম জারা, বেশ আলোচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে। আন্দোলনের ঠিক কিছুদিন থেকেই মূলত এই তাসনিম জারা আন্দোলনকারীদের সাথে দেখা গেছে। পরবর্তীতে দল গঠনের প্রক্রিয়ায় একেবারে সামনের সারিতে তিনি স্থান পেয়েছেন। কি হলো হঠাৎ করে তাসনিম জারা এনসিপি ছাড়তে হলো কেন? বিগত 18-16 মাসে আমরা দেখেছি যে অসংখ্য শত শত নেতাকর্মী কিন্তু এনসিপি ছেড়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বিদায় নিয়েছেন। অনেকে তাদের বিগত দিনের, অর্থাৎ এই আন্দোলনকে যে তারা ভিন্ন খাতে প্রবাহিত করেছেন সেটি বাস্তবতা বুঝতে পেরে অনেকে কিন্তু এনসিপি থেকে সরেছেন। যখন এনসিপি দল গঠিত হয়নি তার আগে সরেছেন। তারা তাদের ভুল বুঝতে পেরে কিন্তু তারা দূরে সরেছেন। এখন যারা নেতৃত্বে রয়েছে তাদের অনেকেই কিন্তু এখন আগের মতো রমরমা পরিস্থিতি নেই। আর বিশেষ করে হাদি হত্যার পরে, আগে পরে এনসিপি একটা কোণঠাসা পরিস্থিতিতে ছিল। তারেক রহমান যখন 25শে ডিসেম্বর দেশে ফিরলেন, তখন এনসিপি গত 3 দিন একেবারেই আলোচনার বাহিরে। এমনকি যমুনার ঢেউ এখন আর কেউ শুনতে পাচ্ছে না। গত 3 থেকে 4 দিন বাংলাদেশে যে কোনো
সরকার আছে সেটি কিন্তু কেউ হয়তো অনুধাবন করতে পেরেছে কিনা জানি না। সংবাদ মাধ্যম থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ে তারেক রহমান ছিলেন আলোচনার শীর্ষে। এমনকি আজ পর্যন্ত তারেক রহমানকে ঘিরেই বাংলাদেশের গণমাধ্যম। সেই ক্ষেত্রে মিডিয়ার চোখে উপেক্ষিত হয়েছে যমুনা, মিডিয়ার চোখে উপেক্ষিত হয়েছে শাহবাগের যেটি হাদি চত্বর হয়েছে, হাদির হত্যার বিচারের দাবিতে যে ইনকিলাব মঞ্চের আন্দোলন সেটি সেখানেও ভাটা পড়েছে। যেটি বলছিলাম যে ডাক্তার তাসনিম যারা এনসিপি থেকে সরে গেলেন, একই সঙ্গে সরে গেছেন গণ অধিকার পরিষদ থেকে রাশেদ খান। হঠাৎ করে এমপি হওয়ার জন্য বিভিন্ন দলের থেকে নেতাকর্মীরা ছুটে বিএনপির দিকে ঝুঁকে পড়ছে। অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচন হলে একেবারে টপ র্যাঙ্কিং এ রয়েছে বিএনপি, যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, জাতীয় পার্টি অনেকটা কোণঠাসা, জামায়াত রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য, রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার জন্য বেহেশতের টিকিট বিক্রি থেকে শুরু করে নানান প্যাকেজ তারা চালু করেছে। গ্রামে গঞ্জে পথে প্রান্তরে চায়ের কাপে কিন্তু বিএনপি আলোচনায় থাকলেও বাংলাদেশের রাষ্ট্রীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ডাকসু, চাকসু, রাকসু সব ক্ষেত্রে জামায়াতের আধিপত্য বিরাজমান। কি বলে গেলেন এনসিপি নেত্রী তাসনিম যারা, সেটি একটু আপনাদেরকে একটু শোনাবো। তাসনিম যারা লিখেছেন, আজ থেকে আমি আর দলে নেই। তিনি স্বতন্ত্র ইলেকশন করবেন ঢাকা একটি আসন থেকে, 9 আসন থেকে। তিনি বলেছেন যে গত 1.5 বছরে তিনি অনেক কিছু কিন্তু তিনি শিখেছেন। একই সঙ্গে তাসনিম জারার কিছুদিন আগে তিনি কিন্তু তার নির্বাচনের ব্যয়ভার পরিচালনা করার জন্য কিন্তু তিনি অর্থ সাহায্য সামাজিক যোগাযোগ মাধ্যমে চেয়েছেন। সেখানে কিন্তু অর্ধ কোটি টাকা কিন্তু তিনি সংগ্রহ করতে সক্ষম হয়েছেন। হঠাৎ করে আজকে পদত্যাগের পরে তিনি আবার ফেসবুকে লিখেছেন এই টাকা তিনি ফেরত দেবেন। যাই হোক, সেটা অন্য আলোচনা। কিন্তু যখনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করবেন ঘোষণা দিয়েছেন, এখানে কিন্তু মোট ভোটারের 1% স্বাক্ষরকারী অর্থাৎ ভোটারদের স্বাক্ষর কিন্তু নির্বাচন কমিশনে জমা দিতে হয়, যা 4,693 জন ভোটারের একদিনে অর্থাৎ তাদের স্বাক্ষর সংগ্রহ করতে হবে। এটি একটি কঠিন চ্যালেঞ্জ। তিনি এই ব্যাপারে সহযোগিতাও চেয়েছেন। তার পদত্যাগকে কেন্দ্র করে এনসিপি নেত্রী ডাক্তার মিতু তাকে কটাক্ষ করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। একই সঙ্গে দর্শক, আজকে সব থেকে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে যে যেই মুহূর্তে এনসিপি জামায়াতের এবং 8 দলের সাথে জোটগতভাবে একত্র হবেন, ঠিক সেই সময় এনসিপির প্রায় 30 জন নেতা নাহিদ ইসলামের কাছে চিঠি দিয়েছেন চরম আপত্তি জানিয়ে। সে আপত্তির বিষয়গুলো কোথায় আমরা দেখব। অর্থাৎ কে না জানে যে এনসিপির সাথে জামায়াতের সত্যতা, অর্থাৎ এই যে আন্দোলনের অগ্রভাগে এনসিপির এই নেতাকর্মীরা থাকলেও পেছনের কলকাঠিতে ছিল জামায়াত, যার কারণে বিএনপি খুব একটা 1.5 বছরে কিন্তু বিএনপি খুব একটা আন্দোলনের মাঠে খুব একটা সুযোগ পাননি, এবং গত 1.5 বছর বিএনপি অনেকটা উপেক্ষিত ছিল। যতটা না রাজপথে জামাত মার্চ করেছে, সেখানে এনসিপি ছিল তাদের সব থেকে সামনে। বাংলাদেশ জামায়াত ইসলাম 8 দলের জোটের সাথে সম্ভাব্য জোট আসন্ন সমঝোতা নিয়ে আপত্তি জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে লিখিত চিঠি দিয়েছেন দলটির 30 জন নেতা। শনিবার এই চিঠিটি নাহিদ ইসলামের কাছে পৌঁছানো হয়েছে বলে নিশ্চিত করেছে এনসিপির যুগ্ম মহাসচিব মুশফিক। চিঠিতে বলা হয়েছে, এটি একটি গুরুত্বপূর্ণ, আপনারা এখানে একটু নজর দিতে পারেন। জুলাই গণ অভ্যুত্থানের দায়বদ্ধতা, দলের ঘোষিত মূল্যবোধ ও গণতান্ত্রিক নীতির আলোকে জামায়াতের সঙ্গে যে কোনো জোট বা আসন সমঝোতার বিরোধিতা করা হয়। নেতারা দাবি করেন, জামায়াত ও ছাত্র শিবিরের বিভাজনমূলক রাজনীতি, গুপ্তচর বৃত্তি,
অপপ্রচার, 1971-এর ভূমিকা, ধর্মভিত্তিক ফ্যাসিবাদের আশঙ্কা এনসিপির আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। দর্শক দেখুন, জামাত যদি বড় ভাই হয়, এনসিপি ছোট ভাই, কিন্তু সংসার একটা, একই রক্ত, একই ডিএনএ। এটি কিন্তু গুরুত্বপূর্ণ। এনসিপির যে বর্তমান যে প্রজন্ম পরিবর্তনের কথা বলছে, সেই প্রজন্ম কিন্তু জামাতের 71-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। এমনকি এই চিঠিতেও যেই মুহূর্তে এনসিপির সঙ্গে জামাতের জোটগতভাবে নির্বাচনের আগে জোট হবে, সেই মুহূর্তে তারা 71-এর ইস্যুটা সামনে আনলেন। কারণ ভোটের মাঠে বাংলাদেশের জনগণ এখনো এতটা ধর্মান্ধ হয়ে যায়নি, এতটা দক্ষিণপন্থাদের কাছে যায়নি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আপোষ করবে। এখন চিঠিতে সেটি স্পষ্ট। চিঠিতে উল্লেখ করা হয়, স্বাধীনতা বিরোধী শক্তির সঙ্গে জোট করলে দলের নৈতিক অবস্থান দুর্বল হবে এবং নতুন প্রজন্ম সহ দলীয় সমর্থকদের মধ্যে বিভ্রান্তি ও আস্থাহীনতা তৈরি হবে। তারা মনে করিয়ে দেন, নাহিদ ইসলাম অতীতে 300 আসনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ার ঘোষণা এবং গণতান্ত্রিক সংস্থার জোট গঠনের সিদ্ধান্তের কথা বলেছিলেন। মনোনয়ন বিক্রির পর অল্প আসনে জোটে যাওয়া জনগণের সঙ্গে প্রতারণা বলেও মন্তব্য করা হয়। নেতারা সতর্ক করে বলেন, জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা সামনে আসার পর থেকেই দলের মধ্যপন্থী সমর্থকদের বড় অংশ সরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। দেখলেন তো, তাসনিম জারাও কিন্তু আজকে দল থেকে সরে গেছে। এটাও কিন্তু একটি বড় ধরনের ইঙ্গিত, যা দীর্ঘমেয়াদে এনসিপি রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করবে। যাদের সাথে সংসার করলো, আজকে তারাও তাদের অতীতের কর্মকাণ্ডের জন্য প্রশ্ন তুলছে। চিঠিতে জামায়াতের সঙ্গে জোট না যাওয়ার বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানান 30 নেতা। এখানে উল্লেখযোগ্য কয়েকজনের নাম বলতে পারি, যেমন মুশফিক সালেহীন, তারপরে রয়েছেন শ্যামা দেব, শওকত আলী প্রমুখ। ধরে নিতে পারেন যে 30 জন নেতা চিঠির মাধ্যমে জামায়াতের সাথে জোটের ব্যাপারে বিরোধিতা করেছেন। এনসিপি যখন জোটগতভাবে ভোটের মাঠে যাবে, তখন জনগণের কাছে 71-এর ইস্যুতে জামাত যেমন বিতর্কিত, জামাত যেমন সমালোচিত, জামাত এখনো যেমন বাংলাদেশের মানুষের কাছে যুদ্ধাপরাধী একটি দল, মানবতা বিরোধী দল হিসেবে পরিচিত, বাংলাদেশের অস্তিত্ব তারা বিশ্বাস করে না। তারা পাকিস্তানের আদর্শে, মওদুদির আদর্শের যে ইসলামের কথা তারা বার্তা ছড়াচ্ছে, এই যে বর্তমানে ভোটের মাঠে বেহেশতের টিকিট বিক্রির যে উৎসব তারা শুরু করেছে, বাংলাদেশের গ্রামাঞ্চলে, প্রত্যন্ত গ্রামে ফজরের নামাজের পর থেকে তারা ক্যাম্পেইন শুরু করে, গোপনে প্রকাশ্যে যাকে যেভাবে পারছে বেহেশতের লোভ দেখিয়ে আল্লাহ এবং রাসূলকে ভোটের মাঠে নামিয়ে দিয়ে এক ধরনের সমালোচিত কর্মকাণ্ডের মাধ্যমে তারা তাদের রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার অপচেষ্টায় তারা লিপ্ত রয়েছে। এই বিষয়গুলো কিন্তু এনসিপি অনেক নেতাকর্মীরা ব্যাপারটা অনুধাবন করার চেষ্টা করছে, যার কারণে তারা কিন্তু সরে যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যে যুব সমাজ বিগত সরকারকে ক্ষমতা থেকে নামানোর জন্য যে ষড়যন্ত্রে পা দিয়েছিল, তারা অনেকটা বুঝতে পেরে কিন্তু অনেকে লজ্জিত হয়েছে, সমালোচিত হয়েছে, অনেকে দল ত্যাগ করেছে, অনেকে বলেছে যে আমরা আগেই ভালো ছিলাম, এবং বলেছিল যে এটি একটি ষড়যন্ত্র ছিল। যদিও আওয়ামী লীগ সরকারের শাসনামল নিয়ে বিতর্ক আছে, আওয়ামী লীগ সরকারের অর্থাৎ ভোটারবিহীন যে নির্বাচন, ভোটের যে অধিকার থেকে জনগণকে বঞ্চিত করে ক্ষমতার যে মহিরুহ একটা পর্যায়ে চলে যাওয়া হয়েছে, সেটি নিয়ে অনেক প্রশ্ন আছে। কিন্তু মানুষ মেরে, ষড়যন্ত্র করে, লক্ষণ সেনের মতো পেছন দিয়ে ক্ষমতায় আসার যে নগ্ন চিত্র আমরা দেখেছি, সেটি কিন্তু আসলে কোনোভাবে সমর্থনযোগ্য না। অবশ্যই বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তন দরকার ছিল, অবশ্যই আওয়ামী লীগের সেই সময় পতন দরকার ছিল। তবে যেই মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে আসলে পরিবর্তন, সেটি নিয়ে কিন্তু ইতিহাস বিবেচনা করবে। আমরা সেদিকে যাব না। ভালো খারাপ সেটি বাংলাদেশের জনগণ সব থেকে ভালো বুঝতে পারবে।
ভালো বুঝতে পেরেই কিন্তু সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু তারা নেমেছিল। এমনকি আওয়ামী লীগ সরকারের খুব ভয়াবহ পতন হয়েছিল। আমি আপনাদেরকে যেটি বলতে চাই সেটি হচ্ছে আহ এমপি হওয়ার একটা হিড়িক লেগে গেছে, যার কারণে যে দলে আসলে আহ নীতিহীন লোক দিয়ে আসলে নেতৃত্ব দেওয়া যায় না। আদর্শ হীন মানুষ কখনো নেতা হতে পারে না, সেটা সাময়িক। এরকমই ঘটছে, এরকমই আসলে হওয়ার কথা ছিল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।